আসসালামু আলাইকুম সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের ভেক্টরের আজকের ক্লাসে। আমাদের আজকের টপিক হচ্ছে ভেক্টর রাশির স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। তো খেয়াল করো, আমরা 9-10-এ বিভিন্ন রাশি আমরা অ্যাজ ইউজুয়াল গুণ করতাম। যেমন আমরা 9-10-এ পড়ছি W=Fs, কৃতকাজ হচ্ছে বল গুণ সরণ, তাই না? কিন্তু এখানে খেয়াল করে দেখো, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। এদের দুইটার গুণফল কাজ কিন্তু স্কেলার রাশি। তার মানে দুইটা ভেক্টর রাশির গুণফল হচ্ছে এখানে স্কেলার রাশি। তো যদি দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হয়, এটাকে বলে স্কেলার গুণন বা ডট গুণন। স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণন। যখন ডট গুণন করব তখন আমরা এদের মাঝখানে ডট চিহ্ন ইউজ করব। আবার আমরা হচ্ছে এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে, হয়তো ফার্স্ট ক্লাসে অথবা সেকেন্ড ক্লাসে আমরা পড়ছিলাম টর্ক টাউ ইকুয়াল টু ছিল আর ক্রস এফ। যখন একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘোরানো হয়, যেমন একটা স্ক্রুকে যখন আমরা একটা রেঞ্জের সাহায্যে ঘুরাই চারপাশে, তখন এটা ঘুরে ঘুরে উপরে ওঠে অথবা নিচে নামে। তো এই যে উপরে উঠতেছে এটাকে বলে বলের ভ্রামক বা ঘূর্ণন বল, এটার নাম ছিল টর্ক। আমরা এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাই, এটা ছিল ব্যাসার্ধ ভেক্টর, এবং যে প্রযুক্ত বল ছিল এফ, তাই না? তাহলে খেয়াল করো, এখানে ব্যাসার্ধ ভেক্টর, এটা একটা ভেক্টর রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, এদের গুণফল কিন্তু আরেকটা ভেক্টর রাশি। এই যে টর্ক কিন্তু ভেক্টর রাশি, এটা হয়তো উপরের দিকে ওঠে অথবা নিচের দিকে নামে। যেহেতু দুইটা ভেক্টরের গুণফল একটা ভেক্টর রাশি, তো এই গুণনটাকে বলবো আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন। এটার নাম হচ্ছে কি ভেক্টর গুণন বা ক্রস গুণন। এই ভেক্টর গুণন যখন করব আমরা, তখন মাঝখানে এরকম ক্রস চিহ্ন ইউজ করব। তাহলে আমরা দেখতেছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে গুণন বা দুইটা ভেক্টরের মাঝখানে এই গুণ হচ্ছে দুই রকমের হয়। একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। যদি দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হয়, এটা হচ্ছে স্কেলার গুণন। আর দুইটা ভেক্টরের মাঝখানে গুণফল যদি একটা ভেক্টর রাশি হয়, তখন আমরা এটাকে বলবো ক্রস গুণন। ওকে, তাহলে এটা একটু আমরা সুন্দর করে লিখি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী দুটি ভেক্টর রাশির মধ্যকার গুণন দুই প্রকার। দুইটা ভেক্টরের মধ্যকার গুণন হচ্ছে দুই প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন। এটা হচ্ছে স্কেলার গুণন বা আমরা বলবো ডট গুণন। আর এটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। ওকে, তাহলে এখন আমরা শুরুতে বিস্তারিত আলোচনা করব স্কেলার গুণন বা ডট গুণন নিয়ে। তাহলে স্কেলার গুণন কাকে বলে? একটু আগে আমরা দেখলাম দুইটা ভেক্টর রাশির মধ্যকার যে গুণন, এই গুণফলটা যদি স্কেলার রাশি হয়, তখন এটাকে বলবো আমরা স্কেলার গুণন। তাহলে সংজ্ঞা লিখো, দুটি ভেক্টর রাশির মধ্যকার বা দুইটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হলে ওই গুণনকে বলবো আমরা ডট গুণন। ওই গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলা হয়। স্কেলার গুণন বা ডট গুণন বলে। এখানে মনে রাখতে হবে, স্কেলার গুণন বা ডট গুণনের বেলায় ডট চিহ্ন ইউজ করতে হবে। এখানে একটু নোট লিখে রাখো, এখানে স্টার দিয়ে লিখো, স্কেলার গুণনের ক্ষেত্রে ডট চিহ্ন, যেরকম ডট চিহ্ন ব্যবহার করতে হয়।
ওকে, তাহলে দেখো এটার উদাহরণ লিখি আমরা। এটার উদাহরণ কি? কাজ, তাই না? উদাহরণ হচ্ছে কাজ W=F.S। খেয়াল করো, দুইটাই কিন্তু ভেক্টর রাশি, এদের গুণফল কিন্তু একটা স্কেলার রাশি। যেহেতু দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি, তাই এটাকে আমরা বলবো ডট গুণন। এখানে এটা হচ্ছে ভেক্টর, কাজ হচ্ছে, বল হচ্ছে ভেক্টর, সরণ হচ্ছে এটাও ভেক্টর, কিন্তু এদের গুণফলটা হচ্ছে স্কেলার, তাই না? গুণফলটা হচ্ছে স্কেলার। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে দুইটা ভেক্টরের মাঝখানে গুণ এটা ডট গুণ, দুইটা ভেক্টরের মাঝখানে গুণ এটা ক্রস গুণন। অর্থাৎ দুইটা ভেক্টর রাশির মধ্যকার গুণ হবে ডট গুণন অথবা ক্রস গুণন। এদের রেজাল্ট স্কেলার হলে ডট গুণন, রেজাল্ট ভেক্টর হলে ক্রস গুণন। কিন্তু তোমাকে যদি বলি যে যেমন F=ma, এখানে ভর কিন্তু স্কেলার, ত্বরণ হচ্ছে ভেক্টর, এদের গুণফল কি হবে? ভেক্টর। ভর হচ্ছে স্কেলার, ত্বরণ হচ্ছে ভেক্টর। দেখো তো, আমরা ডট গুণন ক্রস গুণন এই দুই রকম গুণনই হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যকার, কিন্তু এইখানে ভরটা কিন্তু স্কেলার, ত্বরণ কিন্তু ভেক্টর। একটা স্কেলার আর একটা ভেক্টরের মধ্যে যে গুণন, একটা স্কেলার আর একটা ভেক্টরের মাঝখানে যে গুণন, এটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক গুণন। 2 আর 3 গুণ করলে 6 হয়, এই ধরনের গুণন। এটার মধ্যে আলাদা কোনো রুলস নাই, বোঝা গেছে? এটা ডট গুণন না, ক্রস গুণন না, এটা হচ্ছে সাধারণ বীজগাণিতিক গুণন। ওকে, আচ্ছা, তাহলে এই যে ডট গুণন বা স্কেলার গুণন, এটার আমরা ফর্মুলা দেখি। এটা কি কি ফর্মুলা আছে? ডট গুণন বা স্কেলার গুণনের ধর্ম লিখো। ডট গুণন বা স্কেলার গুণনের সূত্র। ডট গুণন দুইভাবে করা যায়। এখানে লিখো, স্টার দিয়ে লিখো, ডট গুণন দুইভাবে করা যায়। ডট গুণন দুইভাবে করা যায়, খেয়াল করো। যদি দুইটা ভেক্টর এদের মাঝখানে মধ্যবর্তী কোণ দেয়া থাকে, মনে করো দুইটা ভেক্টরের মাঝখানে মধ্যবর্তী কোণ থাকলে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থাকলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি কোণ দেয়া থাকে, প্রশ্নে যদি দুইটা ভেক্টর মাঝখানে কোণ দেয়া থাকে, মনে করো এরকম একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এদিকে হচ্ছে এ ভেক্টর আর এইদিকে হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর দেয়া আছে। মনে করো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে মনে রাখবা এ ডট বি, এদের সূত্র হচ্ছে এ মডুলাস বি মডুলাস কস থিটা। এটা হচ্ছে ফর্মুলা, এ মডুলাস বি মডুলাস কস থিটা। এই ফর্মুলা কোত্থেকে আসলো দেখো, এই ফর্মুলাটা কোত্থেকে আসলো খেয়াল করো। আমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে উপাংশ সূত্র পড়ছিলাম। উপাংশ সূত্রের বেলায় যে কোনো একটা ভেক্টর, মনে করি এটা বি ভেক্টর, এইটার এইদিকে থিটা থাকলে এই বরাবর যে উপাংশ, এটার নাম কি থাকবে? বি কস থিটা। আর ওই দিকে উপাংশ কি থাকবে? বি সাইন থিটা, তাই না? এটা হচ্ছে বি সাইন থিটা। যে কোনো একটা ভেক্টর এর যেদিকে থিটা থাকে ওইদিকে কজ উপাংশ বি কস থিটা, আর ওইদিকে বি সাইন থিটা। তাহলে দেখো তো, আমি চাচ্ছি এ আর বি গুণ করতে, এ যেদিকে ওই দিকে বি ভেক্টরের উপাংশ কত? বি কস থিটা। তো এই ডট গুণন আসলে এটাই মিন করে, এই যে এর সাথে এ এর দিকে যেটুকু অংশ অর্থাৎ বি কস থিটা, এটার গুণন। এই জন্য আমরা ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা। বোঝা গেছে? মানে আমি এ ভেক্টর আর বি ভেক্টরকে গুণ করব, এ যে দিকে আছে এর দিকে বি এর উপাংশ কত? বি কস থিটা। অথবা আরেকটা কাজ করা যায়, বি যে দিকে আছে বি এর দিকে এর উপাংশ হচ্ছে এ কস থিটা। তো যাই হোক, ডিরেক্ট এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, ফর্মুলা আমাদের কাজে লাগবে, এই ফর্মুলা আমাদের কাজে লাগবে সামনে। ওকে, যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তখন ডট গুণনের ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা। এখানে আরেকটা বিষয় দেখো, ডট গুণনের রেজাল্ট হয় স্কেলার রাশি। তাহলে এখানে এ মডুলাস, এটা হচ্ছে একটা ভেক্টরের মান, এটা কিন্তু দিক বোঝায় না, শুধু মান বোঝায়। বি মডুলাস, এটাও কি মান। কস থিটা এটাও কি একটা কনক্রিট মান আসবে, তাই না? অর্থাৎ এই সবগুলাই কিন্তু মান, অর্থাৎ এই পাশে দিকের কোনো ব্যাপার নাই, অর্থাৎ এই টোটাল ব্যাপারটাই কিন্তু আসলে স্কেলার রাশি, তাই না?
টোটালটা কিন্তু আসলে স্কেলার হয়ে গেছে, অর্থাৎ দুইটা ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি হয়ে গেছে। আচ্ছা, আর যদি যদি ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া থাকে, ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া থাকলে যদি ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া থাকে তখন কি হবে খেয়াল করো। যদি দুইটা ভেক্টর এই ফরম্যাটে থাকে যে ধরো এ ভেক্টর দেওয়া আছে এইভাবে, এ ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর, আর বি ভেক্টর হচ্ছে যেরকম বি এক্স আই ক্যাপ, এগুলো ত্রিমাত্রিক ভেক্টর আকারে দেওয়া আছে, বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। যদি এরকম থাকে তখন ডট গুণনের ফর্মুলা হচ্ছে এ ডট বি, এর ফর্মুলা হচ্ছে এ এক্স এর সাথে বি এক্স গুণ হবে, অর্থাৎ আই এর সহগের সাথে এই পাশে আই এর সহগ যেটা আছে এই দুইটা গুণ হবে, প্লাস এ ওয়াই এটার সাথে বি ওয়াই গুণ হবে, প্লাস এ জেড এর সাথে বি জেড গুণ হবে। এখন প্রশ্ন থাকতে পারে আই ক্যাপ কই গেল? আই ক্যাপ আর আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর, এরা গুণ করে 1 হয়ে যাবে। আই ক্যাপ আর আই ক্যাপ একক ভেক্টর, এরা গুণ করে 1 হবে। কিভাবে 1 হয় সামনে আমরা দেখব বিস্তারিত। তবে এইভাবে মনে রাখতে পারো, যেহেতু দুইটা ভেক্টর রাশি ডট গুণন একটা স্কেলার রাশি, তার মানে এই পাশে পুরোটাই কিন্তু স্কেলার, এই জন্য আই ক্যাপ দেওয়া যাবে না, দিলে তো এটা ভেক্টর রিপ্রেজেন্ট করে, এই জন্য শুধু আমরা মান দিব। ওকে, তাহলে আমরা ভেক্টর রাশির ডট গুণন এর ফর্মুলা দেখলাম 2 রকমের। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ভেক্টর বা স্কেলার গুণন, সরি ওই ভেক্টর রাশির স্কেলার গুণন বা ডট গুণন এর ধর্ম। পরের টপিক হচ্ছে স্কেলার গুণনের ধর্ম। আচ্ছা, এই যে স্কেলার গুণনের ধর্ম দেখো, আমরা একটু আগে দেখলাম যে দুইটা ভেক্টর এর যদি মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে ফর্মুলা আছে এ বি কস থিটা, তাই না? এখন মনে করো এইদিকে একটা একক ভেক্টর আছে, এইদিকে একক ভেক্টর আছে এইরকম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আবার এটা হচ্ছে জেড অক্ষ, এরকম 3টা অক্ষ দেওয়া আছে। এটা মূলবিন্দু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের দিকে যে একক ভেক্টর থাকে এটার নাম কি? আই ক্যাপ, তাই না? এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, ওয়াই অক্ষের দিকে, আর জেড অক্ষের দিকে কে ক্যাপ। এটুকু তোমরা নিশ্চয়ই জানো, তাই না? এখন দেখো আমরা চাচ্ছি আই ডট আই বের করতে, তাহলে খেয়াল করো আই ডট আই, আমরা যদি আই ডট আই বের করি, আই ক্যাপ মানে কোন দিকে রিপ্রেজেন্ট করে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর যদি মাইনাস আই ক্যাপ বলি তাহলে বিপরীত দিকে, তাই না? এক্স অক্ষের বিপরীত দিকে। তো একটা ভেক্টর হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে আই ক্যাপ, আরেকটা ভেক্টরও একই দিকে ধনাত্মক দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। তাহলে আমরা এরকম লিখতে পারি না, আই ক্যাপের মান কত? 1। আই ক্যাপের মান হচ্ছে কত? 1। আমরা একটু আগে দেখছি পি এ ডট বি এর ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা, এ মডুলাস বি মডুলাস কস থিটা। তাহলে এই যে আই ক্যাপ, এটার মান কত? আই মডুলাস। আই মডুলাস মানে কি? একক ভেক্টর, এটার মান হচ্ছে 1। আবার এটার মান কত? 1 সাইন থিটা, সরি কস থিটা। কস থিটার মান কত? কস 0 ডিগ্রি, তাই না? কস 0 ডিগ্রি। তাহলে দেখো তো কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এই সবাই গুণ করে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে না? 1 ইন্টু 1 ইন্টু 1। তার মানে আই ডট আই এর ফর্মুলা হচ্ছে 1। একইভাবে যদি তোমাকে বলি জে ডট জে বের করো, তাহলে জে ডট জে কত হবে? 1 হবে। একইভাবে কে ডট কে কত হবে? 1 হবে, তাই না? তার মানে আমরা যদি একক ভেক্টরগুলো গুণ করি তাহলে এইরকম রেজাল্ট পাবো, এরকম রেজাল্ট পাবো। আচ্ছা, একইভাবে তোমাকে যদি বলি আই ডট জে করো, আই ডট জে, তাহলে দেখো তো আই ডট জে, এইবার আই আর জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে এ ডট বি এর ফর্মুলা হচ্ছে এ বি কস থিটা, তাহলে আই ডট জে এর ফর্মুলা হবে আই এর মান অর্থাৎ 1, জে এর মান 1, কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 মান কিন্তু 0,
তার মানে আই ডট জে পুরাটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। একই হবে জে ডট কে কত হবে? শূন্য। একই হবে কে ডট আই কত হবে? শূন্য হবে, তাই না? তাহলে এইগুলা হচ্ছে ডট গুণনের বৈশিষ্ট্য বা ধর্ম, এগুলো মনে রাখতে হবে। তোমাকে যদি বলি এরকম যে কোনো দুইটা ভেক্টর এ ডট এ, খেয়াল করো, তোমাকে যদি বলি যে একটা ভেক্টর হচ্ছে এ ডট আর একটা ভেক্টর হচ্ছে এ, তাহলে এ ভেক্টর এর মান কত? এ মডুলাস। আবার এ ভেক্টরের মান কত বলো তো? এ মডুলাস। দুইটা একই দিকে আছে, নিশ্চয়ই মান হবে এ মডুলাস। দুইটা ভেক্টর, এই এ ভেক্টর কোন দিকে আছে আমরা জানি না, যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু দুইটা একই দিকে আছে এইটুকু আমরা বুঝি। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। cos 0 মান হচ্ছে 1, তাহলে কি থাকে বলো তো? এ স্কোয়ার। এ ডট এ সমান কত থাকে বলো তো? এ স্কোয়ার। এটা হচ্ছে ভেক্টরের ধর্ম। তার মানে এক এরকম দুইটা ভেক্টর এর মধ্যবর্তী গুণফল হবে এদের বর্গের সমান, তাই না? ওকে, তাহলে ডট গুণনের আরও কিছু ধর্ম দেখি আমরা। খেয়াল করো, আরও কিছু ধর্ম দেখি। ডট গুণনের ফলাফল কি পাওয়া যাবে? ডট গুণনের ফলাফল হবে স্কেলার রাশি। ডট গুণনের ফলাফল বা গুণফল, ফলাফল বা গুণফল হচ্ছে কি? একটি স্কেলার রাশি, একটি স্কেলার রাশি। ডট গুণনের গুণফল বা ফলাফল এটা হচ্ছে একটা স্কেলার রাশি, তাই না? ওকে, তারপর খেয়াল করো, এই যে ডট গুণন এটা হচ্ছে বিনিময় সূত্র মেনে চলে। আমরা এর আগে বিনিময় সূত্র পড়ছি, কিন্তু ভেক্টরের বিনিময় সূত্র ছিল যে এরকম এ প্লাস বি ইকুয়াল ছিল বি প্লাস এ, এটা ছিল বিনিময় সূত্র, তাই না? কিন্তু এই ডট গুণন এবার বিনিময় সূত্র মেনে চলবে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল বি ডট এ হবে। ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। মেনে চলে অর্থাৎ এ ডট বি ইকুয়াল বি ডট এ, এ ডট বি ইকুয়াল বি ডট এ। তারপর দেখো এই ডট গুণন এটা হচ্ছে বন্টন সূত্র মেনে চলে। বন্টন সূত্র মেনে চলে অর্থাৎ আমরা কিন্তু ভেক্টর বন্টন সূত্র শিখছিলাম এরকম, এম ইন্টু এ প্লাস বি ইকুয়াল কী ছিল বলো তো? এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর। এটা ছিল বন্টন সূত্র, কিন্তু এটা এবার ডট গুণনের জন্য অ্যাপ্লাই হবে। ডট গুণনের জন্য যদি অ্যাপ্লাই হয় তাহলে এইরকম হবে, অর্থাৎ ধরো এ ভেক্টর ইন্টু বি প্লাস সি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, এই যে ডট গুণন হচ্ছে প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। এই বন্টন সূত্রটা মেনে চলবে। আচ্ছা, এবার আমরা ডট গুণনের বেশ কয়েকটা ফর্মুলা দেখলাম। ডট গুণনের ভৌত তাৎপর্য শিখবো এবার, এগুলো একটু মনে রাখবা। ডট গুণনের ভৌত তাৎপর্য দেখব, এই কয়টা জিনিস মনে রাখবা। ওকে, নেক্সট টপিক লিখো ডট গুণনের বা স্কেলার গুণনের ভৌত তাৎপর্য। প্রথম তাৎপর্য 1 নাম্বার, এই তাৎপর্য থেকে কিন্তু সিকিউ আসবে। এই তাৎপর্যগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে সৃজনশীল আসবে। আচ্ছা, ডট গুণনের ভৌত তাৎপর্য খেয়াল করো। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। দেখো, যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, মনে করো দুইটা ভেক্টর রাশি দেওয়া আছে, এদের মাঝখানে কোণ বের করতে বলছে। দুইটা ভেক্টর যে কোনো দিকে আছে আর কি, এদের মাঝখানে যে একটা কোণ, এই কোণটা বের করতে বলছে। ধরো এটা পি ভেক্টর,
এটা কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই থিটা ইকুয়াল হোয়াট, এটা আমাকে বের করতে দিল। তো আমরা কিন্তু অলরেডি জানি যে এ ডট বি এর সূত্র হচ্ছে এ বি কস থিটা, তাই না? এ ডট বি এর সূত্র হচ্ছে এ বি কস থিটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা জানি পি ডট কিউ ইকুয়াল হবে পি কিউ কস থিটা। পি ডট কিউ ইকুয়াল হচ্ছে এই পি মডুলাস কিউ মডুলাস কস থিটা। আমাদেরকে এখানে থিটা বের করতে হবে। তাহলে দেখো তো কস থিটা সমান কি? পি ডট কিউ ডিভাইডেড বাই পি মডুলাস কিউ মডুলাস। তাহলে থিটা সমান কি হবে? কজ ইনভার্স, তাই না? ওই পাশে গেলে কি হবে? কজ ইনভার্স পি ডট কিউ ডিভাইড বাই পি মডুলাস কিউ মডুলাস। উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দাও। তাহলে আমরা যদি এই ফর্মুলা ইউজ করে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করি, তাহলে আমাদের কি কি জানা লাগবে? আমাদের হচ্ছে প্রথমত থিটা জানতে হবে, দুইটা ভেক্টরের ডট গুণন করতে হবে, তাই না? যদি আমরা কোণ বের করতে চাই, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে চাই, তো প্রথমে আমরা ডট গুণন করতে হবে। এই যে এখানে আমরা ডট গুণন করব, ডট গুণন। তারপর কি করব? দুইটা ভেক্টরের মান, ভেক্টরদের মান দিয়ে ভাগ করব। এই যে এই দুইটা ভেক্টরের মান দ্বারা আমরা ভাগ করব। এখন এই দুইটা ভেক্টরের মান কিভাবে বের করে দেখো। দুইটা ভেক্টরের মান কেমনে বের করে? মনে করো পি ভেক্টর দেওয়া আছে এরকম, পি এক্স আই ক্যাপ, পি ওয়াই জে ক্যাপ, পি জেড কে ক্যাপ হলে যদি দুইটা ভেক্টর এরকম দেওয়া থাকে, তাহলে পি মডুলাস, এটার মান বের করার সূত্র এর আগে আমরা পড়ছি। কীভাবে বের করতে হয়? রুট ওভার পি এক্স স্কোয়ার পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, তাই না? মানে যদি একটা ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর দেওয়া থাকে, তখন আমরা এদের যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এদের যে সহগ, এই সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট ওভার করবো আমরা। এটা দিয়ে এরকম দুইটা ভেক্টরের মধ্যবর্তী আমরা কোনো একটা ভেক্টরের মান বের করতে পারবো। মান, এই যে মান আমরা এইভাবে বের করব। আচ্ছা, তাহলে আমরা মানে স্কেলার গুণনের একটা ভৌত তাৎপর্য দেখলাম। স্কেলার গুণন ইউজ করে আমরা হচ্ছে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ বের করতে পারবো। আচ্ছা, পরের তাৎপর্য দেখো, দুটি লম্ব ভেক্টর নির্ণয়, দুটি লম্ব ভেক্টর নির্ণয়। খেয়াল করো, দুইটা লম্ব ভেক্টর নির্ণয়, দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা এই ব্যাপারটা আমরা ডট গুণনের সাহায্যে বের করতে পারবো। মনে করো একটা ভেক্টর দেওয়া আছে এইদিকে, আরেকটা ভেক্টর উপরে, এদের সাথে লম্ব বরাবর আছে, দুইজনের সাথে লম্ব বরাবর আছে। তো যদি এরকম থাকে, ধরো এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, থিটা কত? 90 ডিগ্রি। এখন সত্যি সত্যি এরা লম্ব কিনা এই ব্যাপারটা আমরা বের করব। তাহলে এখানে পি ডট কিউ এর ফর্মুলা হবে পি মডুলাস কিউ মডুলাস কস থিটা, তাই না? যেহেতু থিটা 90 ডিগ্রি, মানে এরা লম্ব, সত্যি সত্যি এরা লম্ব হলে, ভেক্টরদের পরস্পর লম্ব হলে এইখানে আমরা কি হবে? পি মডুলাস কিউ মডুলাস কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান কিন্তু 0, তাই না? যেহেতু থিটা সমান 90 ডিগ্রি বলতেছি আমরা, যেহেতু থিটা সমান 90 ডিগ্রি। তাহলে দেখো তো, তার মানে আমরা বলতে পারি যে দুইটা ভেক্টরের ডট গুণন 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণন 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। তাহলে লিখে রাখো, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। ডট গুণন 0 হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে। আচ্ছা, তার মানে তোমাকে যদি পরীক্ষায় বলে যে উদ্দীপকের ভেক্টর দুইটা পরস্পর লম্ব কিনা বের করো, তাহলে তুমি কি করবা? জাস্ট দুইটার ডট গুণন করে ফেলবা। যদি ডট গুণন করার পরে রেজাল্ট 0 পাও, তার মানে এরা হচ্ছে পরস্পর লম্ব। তাহলে আমরা
ডট গুণনের দুইটা ভৌত তাৎপর্য দেখলাম। নেক্সট ওয়ান লিখো 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে লম্ব বিক্ষেপ নির্ণয়। লম্ব অভিক্ষেপ নির্ণয়। অভিক্ষেপ নির্ণয়, দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের লম্ব অভিক্ষেপ নির্ণয় করব আমরা। আচ্ছা, মনে করো এইদিকে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, আবার এইদিকে আরেকটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর। ওকে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন দেখো তো, এইটা সোজা সামনের দিকে এ ভেক্টর, আর ওইটা কোনাকুনি উপরের দিকে। এখন এইটা সোজা যদি এইরকম একটা দাগ কাটি, তাহলে এই যে এই অংশটুকু খেয়াল করো তো, এইটা হচ্ছে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অংশ না, এইটুকু এ ভেক্টরের দিকে বি ভেক্টর ওই দিকে, কিন্তু এইটার সোজাসুজি যদি দাগ কাটি তাহলে এই অংশটুকু হচ্ছে আসলে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অংশ। এটা কি বলে? লম্ব বিক্ষেপ। এ ভেক্টরের দিকে বি ভেক্টরের যে অংশ, এটাকে বলে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে দেখো, এ ভেক্টর এর দিকে বা এ ভেক্টরের উপর বি ভেক্টর এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এই বিষয়টা একটু খেয়াল করো। তোমরা অলরেডি পড়ে আসছো যে যদি একটা ভেক্টর যেই দিকে থাকে, মনে করো বি ভেক্টর এই দিকে আছে, তার সাথে যে দিকে থিটা, এইদিকে হচ্ছে বি কস থিটা, আর এইদিকে থিটা নাই, তো এইদিকে কি বি সাইন থিটা। পড়ছি না আমরা এটুকু? তাহলে এই যে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ, এটুকু আসলে কত? এটুকু আসলে বি কস থিটা। এ ভেক্টরের দিকে এই যে বি ভেক্টরটা, এটা লম্ব বিক্ষেপ আসলে কত? বি কস থিটা। তাহলে এটা আমরা লিখে রাখলাম, এটা আসলে কত? বি কস থিটা। ওকে, তার মানে এ ভেক্টরের দিকে আমরা বি ভেক্টরের লম্ব বিক্ষেপ পেয়ে গেছি, এটা হচ্ছে বি কস থিটা। এটা মনে রাখবা, এইটা মনে রাখবা, এইটুকু মুছে দিলাম। ওকে, একই রকমভাবে আমরা এবার বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করবো। এখন মনে করো এই দিকে আছে বি ভেক্টর, এই দিকে আছে বি ভেক্টর, এই দিকে আছে এ ভেক্টর। খেয়াল করো, এইদিকে হচ্ছে বি ভেক্টর, এইদিকে হচ্ছে এ ভেক্টর। এখন বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কত হবে? বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হবে এ কস থিটা। এই যে এরকম, এরকম না? এই যে বি ভেক্টর, এটা হচ্ছে থিটা, তাহলে এই যে এ ভেক্টর, এই যে বি যেমন এইদিকে ছিল বি কস থিটা, যেদিকে থিটা থাকে ওইদিকে উপাংশ হচ্ছে বি কস থিটা, তাহলে এই যে বি ভেক্টরের দিকে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ কী হবে? এ কস থিটা, এ কস থিটা। আচ্ছা, এখানে ভেক্টর দিতে হবে, হ্যাঁ, মডুলাস দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে বি কস থিটা, আর এটা পেয়ে গেছি আমরা কত? এ কস থিটা। তার মানে আমরা বলতেই পারি যে বি ভেক্টর এর দিকে বা বি ভেক্টরের উপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ, এই লম্ব বিক্ষেপটা আসলে কত? এ কস থিটা। আচ্ছা, লম্ব বিক্ষেপ হচ্ছে এ কস থিটা। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো তো, এখানে একটা বিষয় দেখো যে আমরা যখন বি এর লম্ব বিক্ষেপ বের করছি তখন কিন্তু বি কস থিটা, আবার যখন আমরা এ এর লম্ব বিক্ষেপ বের করছি তখন কিন্তু এ কস থিটা, তাই না? তার মানে যার লম্ব বিক্ষেপ তার কস থিটা, এটা মনে রাখবা। প্রশ্নে অনেকভাবে পেঁচাইতে পারে, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা। তাহলে আমি একটু নোট লিখে রাখলাম, এখানে একটু নোট লিখে রাখলাম, যার লম্ব বিক্ষেপ তার কস থিটা।
যার লম্ব বিক্ষেপ তার cos থিটা, এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, যদি প্রশ্নে বি cos থিটা a cos থিটা বের করতে বলে, এখন এইটা আমরা ডট গুণনের সাহায্যে বের করতে পারি, খুব সহজ। ডট গুণনের সাহায্যে কীভাবে বের করব? আমরা কিন্তু অলরেডি জানি যে আমরা জানি a ডট বি এর ফর্মুলা কি বলো তো? a b cos থিটা। a ডট বি এর ফর্মুলা হচ্ছে a b cos থিটা। এখন তোমাকে বের করতে বললাম b cos থিটা, তাহলে অতএব b cos থিটা সমান কি? b cos থিটা সমান কিন্তু a ডট b ডিভাইডেড বাই a মডুলাস। তাহলে এটার সাহায্যে আমরা b cos থিটা বের করব। এই যে এটা ইউজ করে আমরা b cos থিটা বের করব, ঠিক আছে? খুব সহজ কিন্তু। b cos থিটা কোনটা ছিল? এই যে এইটা, এই যে এটাই ছিল b cos থিটা, তাই না? এইটা ছিল b cos থিটা, বোঝা গেছে? এইভাবে আমরা b cos থিটা বের করে ফেলব। আবার এই ফর্মুলা থেকেই যদি বের করতে বলি তোমাকে a cos থিটা, তাহলে দেখো তো এই যে এই cos থিটা, a cos থিটা, কিংবা এখানে লিখলাম যে আবার a b cos থিটা, a ডট b ইকুয়াল কি ছিল? a b cos থিটা। এখন তোমাকে বের করতে বললাম b cos থিটা, না সরি a cos থিটা, এই যে এটা আমাদের লাগবে, ধরো a cos থিটা। a cos থিটা ইকুয়াল কি হবে? a ডট b ডিভাইডেড বাই b মডুলাস। তার মানে এই যে আমরা এই জিনিসটা এটার সাহায্যে বের করব, তাই না? এটা হচ্ছে এইটার সাহায্যে বের করব। ওকে, তার মানে মোটামুটি আমরা স্কেলার গুণন বা ডট গুণনের তিনটা ভৌত তাৎপর্য দেখলাম। তিনটা ভৌত তাৎপর্য কী কী? শুরুতে আমরা দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় শিখছি, তারপর দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা এটা দেখলাম, আর এখন দেখলাম কীভাবে লম্ব বিক্ষেপ বের করে, লম্ব বিক্ষেপটা কীভাবে বের করে এটা দেখলাম। ওকে ওকে, এবার হচ্ছে আমরা এগুলো থেকে ম্যাথ করব। এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করব। পরের টপিকে যাই। এই দেখো, চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এই প্রশ্নটা খেয়াল করো। বলা হচ্ছে তিনটি বিন্দু পি কিউ আর এর স্থানাঙ্ক দেয়া আছে, পি কিউ আর এর স্থানাঙ্ক দেয়া আছে, পি কিউ এবং পি আর এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এখন দুইটা ভেক্টরের মাঝখানে যদি কোণ বের করতে বলে, তাহলে দুইটা ভেক্টরের মাঝখানে কোণের সূত্র শিখছি, থিটা ইকুয়াল কজ ইনভার্স দুইটা ভেক্টর ডট গুণন ডিভাইডেড বাই এদের মান। তাহলে এখানে দুইটা ভেক্টর কে? একটা হচ্ছে পি কিউ ভেক্টর আর একটা হচ্ছে পি আর ভেক্টর। তাহলে এদের আমরা ডট গুণন করব এবং এদের মান দিয়ে ভাগ করব, অর্থাৎ পি কিউ মডুলাস পি আর মডুলাস মান দিয়ে আমরা ভাগ করব। বোঝা গেছে? এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে পি কিউ ভেক্টর এবং পি আর ভেক্টরটা দেয়া নাই, দেয়া আছে এদের স্থানাঙ্ক। তো যদি স্থানাঙ্ক দেয়া থাকে, মনে করো যদি পি ভেক্টর চিন্তা করি আমরা, তাহলে স্থানাঙ্ক হচ্ছে 2 1 3। এই স্থানাঙ্কের সাথে যদি আমরা আয়ত একক ভেক্টর অর্থাৎ 2i ক্যাপ মাইনাস 1 জে ক্যাপ প্লাস 3k ক্যাপ এগুলো অ্যাড করি, তাহলে এইটা কি একটা অবস্থান ভেক্টর হয়ে যাবে। 9 10 আমরা যেটা স্থানাঙ্ক পড়ছি এটার সাথে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আয়ত একক ভেক্টরগুলো অ্যাড করলে এটা হয়ে যায় অবস্থান ভেক্টর। তো একইভাবে কিউ ভেক্টর কত হবে? 3i মাইনাস জে প্লাস 2k। আর ভেক্টর কত হবে? আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন এইগুলা কাজে লাগায় আমরা হচ্ছে এখান থেকে পি কিউ ভেক্টর বের করি। ধরো এই দুইটা কাজে লাগে আমরা যদি পি কিউ ভেক্টর বের করি, তাহলে মনে রাখবা পি কিউ ভেক্টর বের করার সময় সবসময় শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস হবে, সবসময় শেষ বিন্দু থেকে আদি বিন্দু মাইনাস, অর্থাৎ কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। এখন বলো তো, কিউ থেকে যদি পি মাইনাস করি তাহলে 3 থেকে 2i মাইনাস করবো, তাহলে কত থাকবে? শুধু আই ক্যাপ। মাইনাস 1 থেকে -1 মাইনাস করবো, তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তারপর দেখো 2 থেকে 3 মাইনাস করবো 3k, তাহলে কত থাকবে? -k ক্যাপ। আচ্ছা, পি কিউ পেয়ে গেছি আমরা। এবার দেখো পি আর ভেক্টরটা দেখো, এটা হচ্ছে সবসময় আর থেকে শেষটা থেকে আদি বিন্দু মাইনাস হবে, তাহলে আর মাইনাস
পি। তাহলে এখানে আর হচ্ছে আই ক্যাপ, এখান থেকে পি মাইনাস করি, 1 থেকে 2 মাইনাস করলে থাকে মাইনাস আই ক্যাপ, -3 থেকে -1 মাইনাস করবো তাহলে থাকবে -2 জে ক্যাপ, 5 থেকে 3 মাইনাস করবো তাহলে থাকবে +2 কে ক্যাপ। বোঝা গেছে এটুকু? এবার দেখো পি কিউ আর পি আর ভেক্টর পেয়ে গেছি, এবার এদের ডট গুণন করবো আমরা। এবার ভেঙে ভেঙে করি, দেখো কজ ইনভার্স ডট গুণন, এই যে এখানে ডট গুণন করব। ডট গুণনের বেলায় দুটো একটু সাজায় নাও, পি কিউ আর পি আর, এই যে এটা ছিল পি কিউ আর এটা হচ্ছে কি পি আর। তাই পি কিউ ভেক্টরটা কত আই মাইনাস কে, আর পি আর কত -i -2j +2k। আচ্ছা, আর এই যে মডুলাস কীভাবে করে, একটা ভেক্টরের মান বের করার নিয়ম হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এদের সহগগুলা স্কোয়ার করে যোগ করে রুট করি, অর্থাৎ আই এর সহগ 1 স্কোয়ার প্লাস কে এর সহগ -1 স্কোয়ার। তোমরা এখানে ভুল করো অনেকে, 1 স্কোয়ার -1 স্কোয়ার দিয়ে দাও, কিন্তু এখানে হবে হচ্ছে মাইনাসটা সহ স্কোয়ার হবে, দুইটা ভেক্টরের মাঝখানে প্লাস থাকবে, এই যে মাইনাস যেটা এটা সহ স্কোয়ার হয়ে যাবে। এখানে হবে √1 স্কোয়ার প্লাস -2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে কি থাকতেছে ফাইনালি, এইখানে ডট গুণন করতে হবে। কজ ইনভার্স, এই যে দেখো আই এর সাথে মাইনাস, মানে আই এর সহগ 1, এ পাশে -1 গুণ করলে -1, এখানে জে নাই এই পাশে তাই 0, তারপর দেখো -1 এর সাথে -1 এর সাথে 2 গুণ করবো তাহলে -2। আচ্ছা, আর এটার ভিতরে থাকছে √2 ইন্টু এখানে কত 1 4 5 আর 4 9 √9। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি কজ ইনভার্স -3 ডিভাইডেড বাই √3 √2 ইন্টু 3, তাই না? তাহলে এটার অ্যান্সার আসে, ক্যালকুলেটারে বসাই আমরা, এটার অ্যান্সার কত আসে দেখি। কজ ইনভার্স -3 বাই √2 ইন্টু 3, (135 ডিগ্রি), তাই না? 135 ডিগ্রি। ওকে, পরের প্রশ্ন দেখো, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা ভেক্টর দেওয়া আছে। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ চাইছে, এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার কি cos থিটা, অর্থাৎ বি এর লম্ব বিক্ষেপ হবে বি cos থিটা। এটা ছিল মানে ফর্মুলা লম্ব বিক্ষেপের। এখন বি cos থিটার সূত্র কি ছিল দেখো তো, এই যখন আমরা বি cos থিটা বের করি তখন এ ডট বি ডিভাইড বাই এ মডুলাস, যখন এ cos থিটা বের করি তখন এ ডট বি ডিভাইড বাই বি মডুলাস। তাহলে বি cos থিটার ফর্মুলা হবে এ ডট বি ডিভাইড বাই এ মডুলাস। আচ্ছা, এখানে এ ডট বি করবো আমরা, তাহলে দেখো তো এই যে এ এর সাথে বি এর ডট করি, তাহলে 2 এর সাথে -1 গুণ করলে কত হয় -2, তারপর 3 এর সাথে 2 গুণ করব 6, 5 এর সাথে 7 গুণ করব 35 ডিভাইডেড বাই নিচে এ মডুলাস, এটা √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে রেজাল্ট হচ্ছে 39/√38। সহজ না এগুলা? ডট গুণনের ভৌত তাৎপর্য খুব সহজ, এইখান থেকে সৃজনশীল আসে পরীক্ষায়, এই যে আমরা বোর্ডের ম্যাথই করতেছি কিন্তু। আচ্ছা, তারপর দেখো পি এবং কিউ দুইটা ভেক্টর দেওয়া আছে, এই যে পি ভেক্টর, এই যে কিউ ভেক্টর। এখানে পি ও কিউ পরস্পর লম্ব, পি এবং কিউ এর মান যথাক্রমে নৌকা এবং একটা নদীর দ্রুতি নির্দেশ করে, এটা হচ্ছে নৌকার বেগ আর এটা হচ্ছে দ্রুতির বেগ, স্রোতের বেগ। তাহলে দেখো এইটাকে আমরা স্কোয়ার করলে, মানে এটার মডুলাস বের করলে একটা মান পাবো, ওই মানটাই হচ্ছে নৌকার বেগ। এই কিউ এটাকে যদি আমরা √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করি তাহলে একটা মান পাবো, এই মানটাই হচ্ছে স্রোতের বেগ, অর্থাৎ ওরা ভেক্টর ফরম্যাটে দিয়ে রাখছে, ত্রিমাত্রিক ভেক্টর ফরম্যাটে।
তো যাই হোক, দ্রুতি নির্দেশ করে তাদের সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে। বলছে এম এর মান কত? তাহলে দেখো তো, এরা কিন্তু পরস্পর লম্ব বলেই দিস। তাহলে দুইটা ভেক্টর লম্ব হলে এদের শর্ত কী ছিল? এদের ডট গুণফল 0 হবে। অর্থাৎ পি ডট কিউ এর মান যদি 0 হয় তাইলেই কি হবে? তাইলেই হচ্ছে লম্ব হবে। তাহলে আমরা বলতে পারি যে শর্ত মতে পি ডট কিউ সমান 0। তাহলে এই দুইটা ডট গুণন করো, অর্থাৎ 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস এম কে ক্যাপ। এটার সাথে ডট গুণন করবো আমরা আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হচ্ছে 0। দেখো তো 5 × 1 তাহলে 5 প্লাস 3 × 1 3 মাইনাস m × 4 তাহলে মাইনাস 4m ইকুয়াল 0। এরকম না, আই ডট আই গুণ করে 1 হয়ে যায়, জে ডট জে 1, কে ডট কে 1, ওইগুলা উঠে যাবে। তাহলে ফাইনালি কত থাকতেছে? 8 মাইনাস 4m ইকুয়াল 0। 8 ইকুয়াল 4m। তাহলে ফাইনালি m সমান কত থাকতেছে? 2। অ্যান্সার হচ্ছে m এর মান 2। ওকে, তাহলে আশা করি তোমরা ডট গুণন ধরতে পারছো। ডট গুণন থেকে এইটুকুই আলোচনা, এর বাইরে আসলে কিছু নাই। এটুকু একটু প্র্যাকটিস করো, বাসায় নোট করে রাখো। যারা আমাদের ক্লাস করতেছো, ক্লাস হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমার ক্লাস নোট আমাদের গ্রুপে পোস্ট করো, তাহলে সবাই উপকৃত হবে, সবাই নোট দেখতে পারবে। আল্লাহ হাফেজ।